নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, তেহরি ড্যাম এটা কোন নদীর ওপরে অবস্থিত? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। তো তেহরি ড্যাম এটা হচ্ছে ভাগীরথী নদীর ওপরে অবস্থিত, অর্থাৎ ভাগীরথী নদীর ওপরে তেহরি ড্যামটি তৈরি করা হয়েছে। তো এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের তেহরির কাছে ভাগীরথী নদীর ওপর নির্মিত বহুমুখী পাথর এবং মাটি ভরাট করা কৃত্রিম বাঁধ। এটি টিএইচডিসি ইন্ডিয়া লিমিটেডের এবং তেহরি হাইড্রোইলেকট্রিক কমপ্লেক্সের প্রাথমিক বাঁধ। বাঁধের প্রথম পর্যায়ের কাজ 2006 সালে সম্পন্ন হয়েছিল, ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, কোন গ্রহটি সূর্যের সব থেকে নিকটতম? তোমরা লাইভ কমেন্টে অ্যান্সার করতে থাকো। তো সূর্যের সব থেকে নিকটতম গ্রহর নাম হচ্ছে বুধ। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এরপরে দেখো কিছু তথ্য, এই সবগুলো তথ্য খুব ইম্পর্টেন্ট, তো একটা একটা করে আমরা দেখতে থাকি। তো বুধ হচ্ছে সূর্যের সব থেকে নিকটতম এবং ক্ষুদ্রতম গ্রহ এবং এর কোনো চাঁদ নেই, অর্থাৎ বুধ গ্রহের কোনো উপগ্রহ নেই। এরপরে রয়েছে গ্রহ সম্পর্কে আরও কিছু তথ্য। বৃহত্তম উপগ্রহ হচ্ছে গ্যানিমেড, যেটা হচ্ছে বৃহস্পতির উপগ্রহ, মনে রাখবে। এরপরে সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। এরপরে সৌরজগতের নিকটতম নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। আর সর্বাধিক সংখ্যক উপগ্রহ যুক্ত গ্রহ হচ্ছে শনি, অর্থাৎ শনি গ্রহে সব থেকে বেশি উপগ্রহ রয়েছে। এরপরে সব থেকে উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। এখানে মনে রাখতে হবে যে বুধ সূর্যের থেকে শুক্রের থেকেও কাছে রয়েছে, কিন্তু বুধ শুক্রর থেকে কম গরম হয়, আর শুক্র গ্রহ সব থেকে বেশি অর্থাৎ গরম হয়, অর্থাৎ শুক্র গ্রহ হচ্ছে সব থেকে উষ্ণতম গ্রহ। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে। এরপরে টাইটানে পৃথিবীর মতো বায়ুমণ্ডল রয়েছে, অর্থাৎ টাইটান উপগ্রহ যেটা হচ্ছে শনি গ্রহের একটি উপগ্রহ, সেই টাইটানে পৃথিবীর মতোই প্রায় বায়ুমণ্ডল রয়েছে, এটা মনে রাখবে। পরের প্রশ্ন, ক্রাউন গ্লাস হলো কি? অপটিক্যাল গ্লাস, টাফেন গ্লাস, সেফটি গ্লাস নাকি শিল্ড গ্লাস? তো মনে রাখবে ক্রাউন গ্লাস হচ্ছে একটি অপটিক্যাল গ্লাস, অপশন এ। তো ক্রাউন গ্লাস হলো এক ধরনের অপটিক্যাল গ্লাস যা লেন্স এবং অন্যান্য অপটিক্যাল উপাদানে ব্যবহার করা হয়, অর্থাৎ ক্রাউন গ্লাস আমাদের চশমা, তারপরে দূরবীন, এই সমস্ত জায়গায় যে কাঁচ ব্যবহৃত হয় সেখানে সেই ক্রাউন গ্লাস ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, ভারতে সর্বপ্রথম মানুষের অস্তিত্বের নিদর্শন কোথায় পাওয়া গিয়েছিল? তোমরা লাইভ কমেন্টে অ্যান্সার করতে থাকো। তো ভারতে সর্বপ্রথম মানুষের অস্তিত্বের নিদর্শন পাওয়া গিয়েছিল হচ্ছে নর্মদা উপত্যকাতে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো ভারতের মধ্যপ্রদেশের পশ্চিম নর্মদা অঞ্চলে মানুষের প্রথম প্রমাণ পাওয়া যায়। এটি প্রথম আবিষ্কৃত হয়েছিল 1982 সালে। নর্মদা নামেও পরিচিত। এটি হোমো ইরেক্টাস শ্রেণীর অন্তর্গত, হোমো সেপিয়েন্সের পূর্ববর্তী আধুনিক মানব প্রজাতি যেটা, অর্থাৎ হোমো ইরেক্টাস হচ্ছে হোমো সেপিয়েন্স, অর্থাৎ বর্তমান যে মানব প্রজাতি রয়েছে সেটার আগের প্রজাতি ছিল হোমো ইরেক্টাস, মনে রাখবে। পরের প্রশ্ন, কোন মুঘল রাজপুত্র ভগবদ গীতা পার্সি ভাষাতে অনুবাদ করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, দারা শিখো। তো দারা শিখো হচ্ছে ভাগবত গীতাকে পার্সি ভাষাতে অনুবাদ করেছিলেন। তো দারা শিখো হচ্ছে মুঘল সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। তিনি তার ভাই ঔরঙ্গজেবের বিরুদ্ধে উত্তরাধিকার যুদ্ধে হেরে নিহত হয়েছিলেন। তাকে একজন উদারপন্থী মুসলিম হিসেবে বর্ণনা করা হয়, যিনি হিন্দু এবং ইসলামিক ঐতিহ্যের মধ্যে মিল খুঁজে বের করার চেষ্টা করেছিলেন। পরের প্রশ্ন, কে প্রথম পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট তৈরি করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএস এবং অন্যান্য বিভিন্ন পরীক্ষায় এটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল প্রশ্নটা, খুব ইম্পর্টেন্ট।
তো পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট প্রথম তৈরি করেছিলেন হচ্ছে ফিরোজ শাহ তুঘলক, অপশন এ। নেক্সট প্রশ্ন, জলপাইগুড়ি কোন দুটি নদীর তীরে অবস্থিত? অপশন হচ্ছে তিস্তা জলঢাকা, তিস্তা করলা, জলঢাকা ও তোরসা, নাকি তিস্তা ও রায়ডাক। তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে জলঢাকা হচ্ছে তিস্তা এবং করলা এই দুটি নদীর তীরে অবস্থিত। তো তিস্তা নদী হচ্ছে বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী। তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী। পরের প্রশ্ন, ওমকারেশ্বর প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত? এটাও খুব ইম্পর্টেন্ট। তো ওমকারেশ্বর প্রকল্পটি হচ্ছে মনে রাখবে এটা নর্মদা নদীর তীরে অবস্থিত, অপশন এ। তো ওমকারেশ্বর বাঁধ হলো ভারতের মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার মানধাতার ঠিক উজানে নর্মদা নদীর ওপর একটি মধ্যাকর্ষণ বাঁধ বা গ্র্যাভিটি ড্যাম বলা হয় যাকে। পরের প্রশ্ন, অতি উচ্চ তাপমাত্রা কোন যন্ত্র দ্বারা পরিমাপ করা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অতি উচ্চ তাপমাত্রা যে যন্ত্র দিয়ে পরিমাপ করা হয় সেটার নাম হচ্ছে পাইরোমিটার, অপশন ডি। তো পাইরোমিটার তুলনামূলকভাবে উচ্চ তাপমাত্রার পরিমাপের যন্ত্র, যেমন চুল্লিতে দেখা যায়। বেশিরভাগ পাইরোমিটার শরীর থেকে বিকিরণ পরিমাপ করে কাজ করে, যার তাপমাত্রা পরিমাপ করতে হয়। রেডিয়েশন পাইরোমিটারগুলি 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত লাল গরম ধাতুর তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি উন্নত মানসম্পন্ন নিউক্লিয় জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়? কোনটা? অপশন হচ্ছে ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, নেপচুনিয়াম, নাকি থোরিয়াম। তো মনে রাখবে এখানে প্লুটোনিয়াম 239 এটা হচ্ছে উন্নত মানসম্পন্ন একটি নিউক্লিয় জ্বালানি। নেক্সট প্রশ্ন, ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষার হার সর্বাধিক? অর্থাৎ 2011 সালে যে জনগণনা হয়েছিল সেই জনগণনা অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষার হার সব থেকে বেশি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা বারবার পরীক্ষায় আসে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, লাক্ষাদ্বীপের। তো লাক্ষাদ্বীপ এমন একটি কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে শিক্ষার হার সর্বাধিক। তো 2011 সালের জনগণনা অনুসারে লাক্ষাদ্বীপ, যার সাক্ষরতার হার 92.28%, ভারতের সর্বোচ্চ সাক্ষরতার হার সহ কেন্দ্রশাসিত অঞ্চল। লাক্ষাদ্বীপের মহিলা সাক্ষরতার হার হলো 88.25%, 93.91 সাক্ষরতার হার সহ সাক্ষরতার হারের দিক থেকে কেরালা সর্বোচ্চ স্থানে রয়েছে। অর্থাৎ রাজ্যের দিক থেকে সব থেকে বেশি সাক্ষরতার হার রয়েছে কেরালা রাজ্যের, আর সব থেকে বেশি শিক্ষার হার যে কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। এ দুটো মনে রাখবে, লাক্ষাদ্বীপ এবং কেরালা। নেক্সট প্রশ্ন, লজ্জাবতী উদ্ভিদে কোন ধরনের চলন দেখা যায়? সিসমোন্যাস্টি, ফটোন্যাস্টি, জিওন্যাস্টি, নাকি নিকটিন্যাস্টি? তো মনে রাখবে লজ্জাবতী উদ্ভিদে হচ্ছে সিসমোন্যাস্টি চলন দেখা যায়, অপশন এ। নেক্সট প্রশ্ন, সংবিধান সংশোধনের ক্ষমতা কার হাতে ন্যস্ত রয়েছে? তোমরা কমেন্টে অ্যান্সার করতে থাকো। তো এখানে জানতে চাওয়া হচ্ছে যে সংবিধান সংশোধনের যে করার ক্ষমতা সেটা কার কাছে আছে? প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট, সংসদ, নাকি রাষ্ট্রপতির কাছে? তো কার কাছে আছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, সংসদ। তো সংসদের কাছে হচ্ছে সংবিধান সংশোধন করার ক্ষমতা আছে। তো সংবিধানের ক্ষমতা আইনসভার ন্যস্ত থাকে, অর্থাৎ সংসদ এবং রাজ্য আইনসভার কিছু ক্ষেত্রে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কোনো প্রক্রিয়ার বিধান নেই। বিশেষ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ব্যতীত সংশোধনের প্রক্রিয়াটি একটি আইনি প্রক্রিয়ার মতোই। এটি একটি সংশোধনী শুরু করার ক্ষমতা শুধুমাত্র সংসদের হাতেই রয়েছে। নেক্সট প্রশ্ন, লালারসে উপস্থিত উৎসেচকটির নাম কি? এটা বারবার পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো লালারসে যে উৎসেচকটি পাওয়া যায় সেটার নাম হচ্ছে
টায়ালিন উৎসেচক, অপশন বি। তো লালারসে উৎসেচক স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন থাকে, যা শ্বেতসার অর্থাৎ স্টার্চ জাতীয় খাদ্য হজম করতে সাহায্য করে। এই উৎসেচক দ্বারা প্রায় 30% স্টার্চ মুখের মধ্যেই একটি ডাইস্যাকারাইড ম্যালটোজে জলবিভাজিত হয়ে যায়। আর এই যে টায়ালিন যে উৎসেচকটি রয়েছে, এই টায়ালিন উৎসেচকটি কার্য করার জন্য একটি ক্ষারীয় মাধ্যমের প্রয়োজন হয়, অর্থাৎ সেটা ক্ষারীয় মাধ্যম হতে হবে, তাহলে এই টায়ালিন উৎসেচকটি মুখের মধ্যে কাজ করতে পারে। নেক্সট প্রশ্ন, বীজহীন ফল উৎপন্ন করতে কোন হরমোনটি ব্যবহার করা হয়? সাইটোকাইনিন, ইথিলিন, অক্সিন নাকি জিববারেলিন? এটাও বারবার পরীক্ষায় আসে। তো বীজহীন ফল উৎপন্ন করতে ব্যবহার করা হয় হচ্ছে অক্সিন হরমোন, অপশন সি। নেক্সট প্রশ্ন, নিষেক প্রক্রিয়া ছাড়াই ফল গঠনকে কি বলা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো নিষেক প্রক্রিয়া ছাড়াই ফল গঠন করাকে বলা হয় পার্থেনোকার্পি, অপশন এ। তো ডিম্বাশয়ের নিষেক ছাড়াই ফল গঠিত হয়, এটিকে পার্থেনোকার্পি বলা হয়। পার্থেনোকার্পিক ফল বীজবিহীন হয়। আর পার্থেনোকার্পিক ফলের উদাহরণ যেমন হচ্ছে কলা, আঙ্গুর ইত্যাদি। নেক্সট প্রশ্ন, কবুলিয়ত ও পাট্টা প্রথা কে চালু করেছিলেন? অপশন হচ্ছে বাবর, শেরশাহ, আকবর নাকি বলবান। তো কবুলিয়ত এবং পাট্টা প্রথা চালু করেছিলেন হচ্ছে শেরশাহ, অপশন বি। তো সম্রাট শেরশাহের শাসন আমলে বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা সংস্কার ও যুগোপযোগী করার প্রক্রিয়া শুরু হয়। এ সময় যারা বন জঙ্গল পরিষ্কার করে বনভূমিকে চাষের উপযোগী করে গড়ে তুলতেন, তাদের প্রজা হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে পাট্টা ও কবুলিয়ত পদ্ধতি প্রবর্তন করা হয়েছিল। পরের প্রশ্ন, ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ওপেকের সদর দপ্তর হচ্ছে, মনে রাখবে, ভিয়েনাতে অবস্থিত, অপশন সি। তো ওপেক প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল 5টি, অর্থাৎ প্রতিষ্ঠার সময় মোট 5টি দেশ ছিল। এরা ছিল হচ্ছে ইরান, ইরাক, কুয়েত, ভেনিজুয়েলা এবং সৌদি আরব। এবং ওপেকের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 13টি দেশ। আর ওপেকের সদর দপ্তর অবস্থিত হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনা শহরে। আর 1965 সালের পূর্বে সুইজারল্যান্ডের জেনিভা শহরে এই ওপেকের সদর দপ্তর ছিল, কিন্তু বর্তমানে এখন ওপেকের সদর দপ্তর রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা শহরে। নেক্সট প্রশ্ন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? অপশন হচ্ছে হায়দ্রাবাদ, কোয়েম্বাটুর, কোচিন নাকি বেঙ্গালুরু। তো কাকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? তোমরা কমেন্টে অ্যান্সার করতে থাকো। তো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় হচ্ছে কোয়েম্বাটুরকে, অপশন বি। তো কোয়েম্বাটুর যেটা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, তো কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত। এরা তাদের বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত। আহমেদাবাদ যেটা গুজরাট রাজ্যে রয়েছে, তো আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, আর কোয়েম্বাটুরকে হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। এই দুটো ভালো করে মনে রাখবে, পরীক্ষায় আসে। তো ম্যানচেস্টার হচ্ছে উত্তর পশ্চিম ইংল্যান্ডে অবস্থিত একটি শহর। এই শহরটি তার সমৃদ্ধ শিল্প ঐতিহ্যের জন্য বিখ্যাত। এই ম্যানচেস্টারের সাথে কোয়েম্বাটুর এবং আহমেদাবাদের অনেকটা সদৃশ্য থাকার জন্য এই মানে আহমেদাবাদ এবং কোয়েম্বাটুরকে যথাক্রমে ভারতের ম্যানচেস্টার এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হিসাবে বলা হয়। নেক্সট প্রশ্ন, তড়িৎ প্রবাহের একক কোনটি? কুলম্ব, অ্যাম্পিয়ার, ভোল্ট নাকি ফ্যারাড? এটা ফ্যারাড হবে, ড হবে এটা। তো তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, অপশন বি। তো তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। প্রতি সেকেন্ডে 1 কুলম্ব পরিমাণ আধান কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত হলে তাকে বলা হয় 1 অ্যাম্পিয়ার। এটাও, এই সংজ্ঞাটাও মনে রাখবে, পরীক্ষায় আসে এরকম প্রশ্ন, যে প্রতি সেকেন্ডে 1 কুলম্ব পরিমাণ আধান কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত হলে তাকে বলা হয় 1 অ্যাম্পিয়ার। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? এটাও বারবার পরীক্ষায় আসে। তো বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় প্রতি বছর 5ই জুন তারিখে। তো প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস 5ই জুনে পালিত হয়। সচেতনতা এবং পরিবেশ সুরক্ষাকে উৎসাহিত করার জন্য এই দিনটি পালন করা হয়।
পরের প্রশ্ন, শব্দ দূষণ পরিমাপক একক কোনটি? তো শব্দ দূষণ কোন এককে পরিমাপ করা হয়? ন্যানোমিটার, মিটার, ডেসিবেল নাকি হার্ট? তো শব্দ দূষণ পরিমাপক এককের নাম হচ্ছে ডেসিবেল, অপশন সি। তো শব্দ দূষণ ডেসিবেল এককে পরিমাপ করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO শব্দ দূষণ হিসাবে 65 ডেসিবেলের বেশি শব্দকে সংজ্ঞায়িত করে। অর্থাৎ যদি 65 ডেসিবেলের বেশি আওয়াজ হয় তাহলে সেই শব্দকে আমরা শব্দ দূষণ হিসাবে বলবো, এটা WHO বলে থাকে। নেক্সট প্রশ্ন, ব্ল্যাক ফুট ডিজিজ রোগটির কারণ কি? এটাও বারবার পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন হচ্ছে পটাশিয়াম, ফ্লুরাইড, আর্সেনিক নাকি ম্যাগনেসিয়াম। তো ব্ল্যাক ফুট ডিজিজ হয় হচ্ছে জলে আর্সেনিক দূষণের ফলে। তো ব্ল্যাক ফুট রোগটি আর্সেনিকের দীর্ঘস্থায়ী বিষের কারণে হয়। ব্ল্যাক ফুট ডিজিজ হলো পেরিফেরাল ভ্যাসকুলার ডিজিজ এর একটি গুরুতর রূপ, যাতে নিম্ন অঙ্গের রক্তনালীগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে শেষ পর্যন্ত প্রগতিশীল গ্যাংগ্রিন হয়ে থাকে। পরের প্রশ্ন, গ্রিন হাউস গ্যাসের মধ্যে কোন গ্যাসটি প্রধান গ্যাস? অর্থাৎ প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম কি? এটাও বারবার পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন। তো প্রধান গ্রিন হাউস গ্যাসটির নাম হচ্ছে, ভালো করে মনে রাখবে, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্রিন হাউস অর্থাৎ প্রধান গ্রিন হাউস গ্যাস। তো কার্বন ডাই অক্সাইড হলো গ্রিন হাউস গ্যাসের প্রধান গ্যাস। গ্রিন হাউস গ্যাসগুলি তাপ আটক গ্যাস হিসেবে পরিচিত, কারণ তারা তাপ আটকে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে। যেমন প্রধান গ্রিন হাউস গ্যাসগুলি হচ্ছে জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ক্লোরোফ্লুরোকার্বন। এগুলি হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস। পরের প্রশ্ন, যদি পৃথিবীতে বায়ুমণ্ডল না থাকতো তাহলে পৃথিবীর উষ্ণতা কি হতো? শীতল, উষ্ণ, অতি উষ্ণ নাকি অতি শীতল? তো মনে রাখবে, যদি পৃথিবীতে বায়ুমণ্ডল না থাকতো তাহলে পৃথিবীর উষ্ণতা হচ্ছে অতি শীতল হয়ে যেত, অর্থাৎ পৃথিবী বরফে ঢেকে যেত পুরো পৃথিবীটা। তো পৃথিবী সূর্যালোক দ্বারা উষ্ণ হয়, যার ফলে পৃথিবী পৃষ্ঠ তাপ বিকিরণ করে, যা পরে বেশিরভাগ গ্রিন হাউস গ্যাস দ্বারা শোষিত হয় এবং আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে তোলে। আর বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস না থাকলে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা যেটা 15 ডিগ্রি সেলসিয়াস হয়, বর্তমান গড় তাপমাত্রার পরিবর্তে প্রায় -18 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, যেটা হচ্ছে খুব তীব্র ঠান্ডা এবং আমাদের পুরো পৃথিবীটা বরফে ঢেকে যাবে। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রামসার সাইট থেকে বারবার পরীক্ষায় আসে প্রশ্ন। তো ভারতের বৃহত্তম রামসার সাইটটির নাম হচ্ছে সুন্দরবনের জলাভূমি, অপশন বি। তো 1984 সালে প্রতিষ্ঠিত সুন্দরবন জাতীয় উদ্যানটি বাঘ সংরক্ষণের মধ্যে একটি মূল অঞ্চল গঠন করে এবং এটি 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মনোনীত হয়েছিল। এই সালটা বেশি ইম্পর্টেন্ট, 1987 সাল, কারণ এই সালে সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মনোনীত করা হয়েছিল। এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে এই সালটা। পরের প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? এটা তো তোমরা বেশিরভাগ সবাই পারবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ নাম হচ্ছে আর্যভট্ট, অপশন এ। তো ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি হওয়া উপগ্রহ আর্যভট্টকে 19 এপ্রিল 1975 সালে উৎক্ষেপণ করা হয়েছিল। এই সালটা ভালো করে মনে রাখবে, যে আর্যভট্ট হচ্ছে 19 এপ্রিল 1975 সালে উৎক্ষেপণ করা হয়েছিল। আর্যভট্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরো দ্বারা নির্মিত হয়েছিল। এটি ছিল দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ। 5ম শতাব্দীর ভারতীয় গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্টের নাম অনুসারে এটির নামকরণ করা হয়েছিল। পরের প্রশ্ন, বক্সাইট কিসের আকরিক? এটা তো কম বেশি তোমরা সবাই পারবে, অপশন হয়ে যাবে এখানে অপশন সি, অ্যালুমিনিয়াম। তো বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। তো বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়াম সমৃদ্ধ একটি পারল শিলা, যা
ল্যাটেরাইট মাটি থেকে গঠিত। এটি গ্রীষ্মমণ্ডলীয় বা উপক্রান্তীয় অঞ্চলে পাওয়া যায়, অর্থাৎ বক্সাইটকে পাওয়া যায়। বক্সাইট অ্যালুমিনিয়াম উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। বক্সাইট হলো একটি অলৌহ ধাতব খনিজ যা অ্যালুমিনিয়াম উৎপাদনে ব্যবহার হয়। পরের প্রশ্ন, আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমরা লাইভ কমেন্টে অ্যান্সার করো। তো আইএমএফ এর সদর দপ্তর হচ্ছে, মনে রাখবে, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, অপশন সি। তো আন্তর্জাতিক মুদ্রার তহবিল, এটা হচ্ছে আইএমএফ নামে পরিচিত ফুল শর্ট ফর্ম, যেটা এটা জাতিসংঘের একটি প্রধান আর্থিক সংস্থা এবং 190টি সদস্য দেশ দ্বারা অর্থায়ন করা একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, যার সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে রয়েছে। নেক্সট প্রশ্ন, মেঘে ঢাকা তারা চলচ্চিত্রটির পরিচালককে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে তোমাদের এরকম প্রশ্ন। তো মেঘে ঢাকা তারা চলচ্চিত্রটির পরিচালক হচ্ছে ঋত্বিক ঘটক। এই নামটা ভালো করে মনে রাখবে যে মেঘে ঢাকা তারা চলচ্চিত্রটির পরিচালককে ঋত্বিক ঘটক। পরীক্ষায় আসতে পারে তোমাদের। তো মেঘে ঢাকা তারা 1960 সালে মুক্তিপ্রাপ্ত ভারত পাকিস্তান বিভাজনের প্রেক্ষাপটে নির্মিত একটি বাংলা চলচ্চিত্র। এটি হলো ঋত্বিক ঘটক পরিচালিত চতুর্থ এবং প্রথম ব্যবসা সফল চলচ্চিত্র। শক্তিপত রাজগুরুর মূল কাহিনী অবলম্বনে চলচ্চিত্রের চিত্রনাট্য লেখেন মৃণাল সেন। পরের প্রশ্ন, নিচের কোনটি প্রত্যক্ষ কর? এটা তোমাদের কিন্তু আগেও পড়ানো হয়েছিল। তোমরা যারা আমাদের এই ক্লাস ফলো করো প্রতিনিয়ত, তারা এটার অ্যান্সার অবশ্যই দিতে পারবে। তোমরা লাইভ কমেন্টে অ্যান্সার করতে থাকো। তো অপ্রত্যক্ষ কর হচ্ছে, এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি, ওয়েলথ ট্যাক্স, অর্থাৎ সম্পত্তি ট্যাক্স। এটা হচ্ছে একটা প্রত্যক্ষ কর। প্রত্যক্ষ কর হলো দেশের নাগরিকের আয় ও সম্পদের উপর নির্দিষ্ট হারে আদায়কৃত সরকারি রাজস্ব। এর বিপরীতে রয়েছে পরোক্ষ কর, যা বা মূল্য সংযোজন কর, যা পণ্য ও সেবা উৎপাদন ও বিক্রয়, আমদানি ও রপ্তানি এবং অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের উপর আরোপ করা হয়। প্রত্যক্ষ কর প্রধানত দুই প্রকার হয়ে থাকে, যথা আয়কর এবং সম্পদ কর। অর্থাৎ এখানে যে অপশনে দেওয়া হচ্ছে এটা হচ্ছে সম্পদ কর, যেটা ইংরেজিতে বলা হয় ওয়েলথ ট্যাক্স। নেক্সট প্রশ্ন, রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন হচ্ছে পোলো, গলফ, ব্যাডমিন্টন নাকি টেনিস। তো রাইডার কাপ হচ্ছে গলফ খেলার সাথে যুক্ত, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তো এরপরে দেখো এখানে একটু গন্ডগোল হয়ে গেছে। তো গলফ খেলার সাথে যুক্ত হচ্ছে, এখানে মনে রাখবে নিচে নিচে দেওয়া রয়েছে গলফ খেলার সাথে যে যে কাপ যুক্ত রয়েছে সেগুলো হচ্ছে রাইডার কাপ, ওয়াকার কাপ, কানাডা কাপ, আইজেন ওয়ার কাপ ইত্যাদি হচ্ছে, এগুলো হচ্ছে গলফ খেলার সাথে যুক্ত। আর ফুটবল খেলার সাথে যুক্ত যেসব ট্রফি সেগুলো হচ্ছে সুব্রত কাপ, এটা খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। সুব্রত কাপ, ডুরান্ড কাপ, সন্তোষ কাপ, ফিফা বিশ্বকাপ, লা লিগা কাপ, এগুলো সব হচ্ছে ফুটবল খেলার সঙ্গে জড়িত। এরপরে ব্যাডমিন্টনের সাথে জড়িত হচ্ছে থমাস কাপ, উবের কাপ, ইউরোপীয় কাপ, মালয়েশিয়ান কাপ, হরিলা কাপ, এগুলো। এরপরে বাস্কেটবলের সাথে জড়িত হচ্ছে ফিবা বাস্কেটবল বিশ্বকাপ, ইউরো কাপ এবং এনবিএ। এগুলো ভালো করে মনে রাখবে। এগুলোর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো, ওগুলো দাগিয়ে দিচ্ছি তোমাদের। গলফের সাথে হচ্ছে রাইডার কাপ, ওয়াকার কাপ, এ দুটো বেশি ইম্পর্টেন্ট। এরপরে ফুটবলের মধ্যে সুব্রত কাপ, ডুরান্ড কাপ, সন্তোষ কাপ, এগুলো খুব ইম্পর্টেন্ট, এই তিনটে ভালো করে মনে রাখবে। এরপরে ব্যাডমিন্টনের মধ্যে রয়েছে থমাস কাপ, উবের কাপ, এই দুটো বেশি ইম্পর্টেন্ট ব্যাডমিন্টনের কাপের মধ্যে। নেক্সট প্রশ্ন, দুধের শুদ্ধতা পরিমাপ করার জন্য কোন যন্ত্রের ব্যবহার করা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। তো দুধের শুদ্ধতা পরিমাপ করতে ব্যবহার করা হয় ল্যাক্টোমিটার, অপশন সি। তো দুধের বিশুদ্ধতা ল্যাক্টোমিটার দ্বারা পরিমাপ করা হয়। ল্যাক্টোমিটার হচ্ছে আর্কিমিডিসের নীতিতে কাজ করে, এটা মনে রাখবে, পরীক্ষায় আসবে এরকম যে ল্যাক্টোমিটার, যে এরকম ধরনের প্রশ্ন আসতে পারে যে তোমাদের যে দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় ল্যাক্টোমিটার দ্বারা, আর এই ল্যাক্টোমিটার কোন নীতির উপরে কাজ করে, এরকম
তোমাদের প্রশ্ন আসতে পারে, তো মনে রাখবে যে ল্যাক্টোমিটার হচ্ছে আর্কিমিডিসের নীতিতে কাজ করে, আর এটি জলের নিরিখে দুধের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করে। আর ল্যাকটিক অ্যাসিডের কারণে দুধে টক স্বাদ হয়, আর পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমা হওয়ার কারণে মানুষ ক্লান্ত বোধ করে। নেক্সট প্রশ্ন, ওজোন গ্যাসে সমৃদ্ধ কোন স্তরটি, অর্থাৎ কোন স্তরে ওজোন গ্যাস পাওয়া যায়? এটাও কিন্তু বারবার পরীক্ষায় আসে প্রশ্নটা। তো ওজোন গ্যাস সব থেকে বেশি আছে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, অপশন বি। তো ওজোন স্তর হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের একটি স্তর যেখানে তুলনামূলকভাবে বেশি মাত্রায় ওজোন গ্যাস থাকে। এই স্তর থেকে থাকে প্রধানত স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশে, যা ভূপৃষ্ঠ থেকে কম বেশি 20 থেকে 30 কিলোমিটার উপরে অবস্থিত। এই স্তরের পুরুত্ব স্থানভেদে এবং মৌসুম ভেদে কম বেশি হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? এটা তো কম বেশি তোমরা সবাই পারবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতের নেপোলিয়ন বলা হয় হচ্ছে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তকে, অপশন সি। তো সমুদ্রগুপ্ত ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত এবং কুমার দেবীর পুত্র। এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে তোমাদের যে সমুদ্রগুপ্তের মায়ের নাম কি ছিল, তো অ্যান্সার হয়ে যাবে কুমার দেবীর পুত্র। আর সমুদ্রগুপ্তের বাবা কে ছিল এটা তো তোমরা জানো বেশি সবাই, কিন্তু এই মার নামটা জিজ্ঞাসা করতে পারে। আর তিনি অর্থাৎ সমুদ্রগুপ্ত 335 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেছিলেন। পশ্চিমা পণ্ডিতরা তাকে নেপোলিয়নের সমতুল্য মনে করেন এবং ব্যাপক সামরিক বিজয়ের কারণে তাকে ভারতীয় নেপোলিয়ন বলে অভিহিত করেন। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে হর্নবিল উৎসব পালন করা হয়? এটাও কিন্তু বারবার পরীক্ষায় আসে, হর্নবিল উৎসব। তো হর্নবিল উৎসব পালন করা হয় নাগাল্যান্ড রাজ্যে, অপশন বি। তো হর্নবিল উৎসব হলো একটি বার্ষিক উৎসব যা 1 থেকে 10 ডিসেম্বর পর্যন্ত উত্তর পূর্ব ভারতীয় রাজ্য নাগাল্যান্ডে উদযাপিত হয়। এখানে কিন্তু প্রশ্ন আসে যে হর্নবিল উৎসব যে নাগাল্যান্ডে যেটা উদযাপন করা হয় সেটা কোন মাসে উদযাপন করা হয়? অ্যান্সার হবে ডিসেম্বর মাসে। আর উৎসবটি নাগাল্যান্ডের সমস্ত জাতি গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, যার জন্য এটিকে উৎসবের উৎসবও বলা হয়, এটাও মনে রাখবে। পরের প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি এটা কোন রাজ্যে অবস্থিত? অপশন হচ্ছে কর্ণাটক, কেরালা, হিমাচল প্রদেশ নাকি উত্তরাখণ্ডে। তো সাইলেন্ট ভ্যালি এটা হচ্ছে কেরালা রাজ্যে অবস্থিত, অপশন বি। তো সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক 1847 সালে উদ্ভিদবিদ রবার্ট উইড দ্বারা অন্বেষণ করা হয়েছিল। এটি পালাক্কাদ জেলার মান্নারকাদ তালুক, মালাপ্পুরম জেলার নীলাম্বুর তালুক, কেরালা এবং তামিলনাড়ুর নীলগিরি জেলার সীমান্তে অবস্থিত। এটি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের সমৃদ্ধ জীববৈচিত্র্যের মধ্যে অবস্থিত এই সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কটি। নেক্সট প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। এই ভোপাল গ্যাস দুর্ঘটনাটা কত সালে হয়েছিল? 1984 সালে। এই সালটা ভালো করে মনে রাখবে যে 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনাটি হয়েছিল। এবং এই ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটির নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানেট, যেটার শর্ট ফর্ম হচ্ছে MIC, মিথাইল আইসোসায়ানেট। এটা হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী। তো 1984 সালের 3রা ডিসেম্বর ভারতের ভোপালে একটি কীটনাশক প্ল্যান্ট থেকে 40 টনেরও বেশি মিথাইল আইসোসায়ানেট গ্যাস লিক হয়েছিল। এইটা কিন্তু মনে রাখবে, মিথাইল আইসোসায়ানেট এই গ্যাসটি লিক হয়েছিল। অবিলম্বে কমপক্ষে 3800 জনের মৃত্যু হয়েছিল এবং আরও কয়েক হাজারের জন্য উল্লেখযোগ্য অসুস্থতা এবং অকাল মৃত্যুর কারণ হয়েছিল। পরের প্রশ্ন, সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায়? এটা তোমাদের কিছুক্ষণ আগেই পড়ানো হলো, তোমরা অবশ্যই এটার অ্যান্সার করতে পারবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব দেওয়া হয় 1987 সালে, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো সুন্দরবন 6 ডিসেম্বর 1987 হবে, 87 হবে, এটা একটু ভুল রয়েছে। তো 6 ডিসেম্বর 1987 খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন,
তো গোবর গ্যাসের প্রধান উপাদানটির নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো গোবর গ্যাসের প্রধান উপাদানটির নাম হচ্ছে মিথেন গ্যাস, অপশন এ। তো বায়োগ্যাসে মিথেন, হাইড্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড থাকে। এই তিনটি গ্যাস হচ্ছে বায়োগ্যাসের প্রধান উপাদান, মিথেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, এই তিনটি ভালো করে মনে রাখবে। এরপরে মিথেন হলো গোবর গ্যাস বা বায়োগ্যাসের মূল উপাদান। বায়োগ্যাস এক ধরনের জৈব জ্বালানি যা মূলত জৈব পচনশীল পদার্থ পচানোর ফলে প্রাকৃতিকভাবে তৈরি করা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।